আচ্ছা শোনো, লেখচিত্রের অধ্যায় বোধহয় আমাদের 15 অঙ্কগুলো বাকি আছে, তাই না? না বোধহয় বাকি আছে। দেখছি। আচ্ছা এই যে ছেলেগুলো গলাদের জন্য আজকে আওয়াজ না বেরোয়, হ্যাঁ খুব কথা হয়েছে। এই যে নিজেদের মধ্যে কোনো কথা বলার দরকার নেই, কোনো সমস্যা হলে আমাকে বলবো, আমি বোঝাচ্ছিলাম ওকে, ওরা মতো জ্ঞান হওয়ার দরকার নেই। আচ্ছা 15 কি সমস্যা ছিল একটু বলো। সব করা সমস্যা কি করে হয়? করে দিইনি মানে ছক তো করানো আছে, ছক্কা বলছে লেখা সেম হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে 15 ছবিগুলো কে কে আনছো? এখানে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 15 প্রথম কোশ্চেন। আচ্ছা আচ্ছা করুণী কে বলো তো 15? করুণী কেন? আগের দিন কি হয়েছে? তার আগের দিন তো এসেছিলে, আসুনি কেন? কটার সময় পড়েছিল গো? 8টার সময় বাস পাওয়া যায় না? ও তুই গোবিন্দপুর বাস স্ট্যান্ড থেকে ওঠো? আসলে বাসগুলো না গলায় দিয়ে ঘুরে পেছন দিক দিয়ে আসে। ও আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। 15 1 কোশ্চেনটা, লেখচিত্র যারা এঁকেছো কোশ্চেনে বলেছে যে, আচ্ছা আমাকে একটা গ্রাফ খাতা দাও যে এঁকেছো। তুমি এঁকেছো তো স্নিগ্ধা? বাহ। তাহলে 15 1 কোশ্চেনে বলেছে যে এই লেখচিত্রটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক লেখো। তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে, আমি দেখতে পাচ্ছি যে এটা যদি এক্স অক্ষ হয়, হ্যাঁ দেখা যাচ্ছে কি এই বিন্দুতে ছেদ করেছে না, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এর খাতায় আছে 6,0। সবার খাতায় কি 6,0 বিন্দু হয়েছে? হয়েছে। তাহলে কোশ্চেনে বলেছে এক্স বিন্দু স্থানাঙ্ক কত, মানে এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করেছে তার স্থানাঙ্ক কত। তাহলে কত বিন্দুতে ছেদ করেছে? 6,0। সবাই মিলেছে করাই, উত্তরে কি আছে? ঠিক আছে তাহলে। আচ্ছা যারা করোনি তারা অবশ্যই করে এনে দেখাবো। 15 2 এর কোশ্চেনটা বলেছে এই সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে একই রকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি ইমা এই পাইল কুমার, এই কুমারী, বিষয়টা তুমি তো ওয়াই অক্ষকে টেনে ছেদ করোইনি। 2 এর অঙ্ক তো এটা 3 এটা 5, বুঝতে পেরেছো? এই শোনো শোনো, এর নাম কি পায়েল, পায়েল যে ভুলটা করেছে যে এই অক্ষটা এদিকে আসছিল, ওই ওয়াই অক্ষকে ছেদ না করে এখানে তীর ধনুক দিয়ে দিয়েছে। বাহ। আচ্ছা 15 2 এর কোশ্চেনটা ছেদ বিন্দুগুলো জুড়ে জুড়ে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, যেন ওয়াই অক্ষকে ছেদ করে হয়েছে। এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0, এর উত্তর কত আছে? দেখো 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 কি, হ্যাঁ নাম দি দাও, এবিসিডি যা ভালো লাগে দি দাও। মিলেছে, এটা মিলেছে। করোইনি, করোনি কেন?
এ দেখো 9-এ কিন্তু এরকম কুড়েমি করলে হবে না, এগুলো সহজ। এবার জটিল জটিল আছে, তখন কি করে বুঝবা? এ দেখো প্রবলেম কোথায় বলি, প্রথম পরীক্ষাটা মিটে যাবে। প্রথম পরীক্ষাটা টেস্টের জন্য, টেস্ট মানে আমি দেখবো যে কোন ছেলেপেলে পড়াশোনা করছে, হয়েছে। যদি দেখি এই একদল পড়াশোনা করে আসে, তাদের পেছনে আমি দৌড়াবো। যারা আসছে না তাদের জন্য, তাদেরকে শুধু একটা কথা দৌড়ানোর চেষ্টা করো। যদি না দৌড়াও আমার কিচ্ছু কথা থাকবে না, অঙ্কে শিওর ফেল, লাল কালির ডি পাবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্কুলে হাতে দেয়। কি কি? না 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 না, রেজাল্টে লাল কালির ডি বসাই। আচ্ছা কি, আজকে তো এই চ্যাপ্টারটা শেষ হবে। আচ্ছা 15-র আইভি না 15-3, এই 15-র 1-2 মেলেনি, কার কার করে এনেছো? মেলেনি? এই তোমার মিলেছে কঙ্কনা? একটাও মেলেনি? কোথাও কার কঙ্কনা দুটো দাগ হয়েছে? একটা সমীকরণে তুমি দুটো লেখচিত্র রেখে ফেললে। যাই হোক, তোমার এই শোন, এই যে এই লেখচিত্রটা হবে, হয়েছে। এটা হচ্ছে এর উত্তর মিলেছে, বিন্দু মিলেছে। মিলেছে কিন্তু তোমার অক্ষয় তো বোঝা যাচ্ছে না। পেন্সিলটাই ভালো ইউজ করবো তো, মানে ভালো ইউজ করেছো হয়তো, কিছু একটা প্রবলেম হয়েছে, এটা দেখে ঠিক করে করবো। ধরো পরেরটা, এই তোমার মিলেছে? দেখি তো কথা তো মিলেছে, হ্যাঁ বললে কেন? 15-2 কেন? তুমি কোটে আনোনি, শুধু পড়তেই আসোনি, তুমি আবার কোটে আনছো? ও তাই, ছেলে এত ভালো হয়ে গেছে, জানতাম না তো। কেউ ভালো করে দিয়েছে। ও আচ্ছা, এবার হচ্ছে 3-এর কোশ্চেনটা। জানি তো, খুব পারবে সবাই। আচ্ছা 3-এ দেখো লেখচিত্রটা এইভাবে ছেদ করেছে না, সরি 15-3 করেছে। দেখো আমাদের দুটো বিন্দুই লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষকে কোন বিন্দুতে করলো, একটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে করলো। এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? 4,0 আর ওয়াই অক্ষকে 0,3 হয়ে গেল। আচ্ছা সবার কি এরকম হয়েছে? আরে হ্যাঁ, তোমরা করোনি? হ্যাঁ বলো, তো দুঃখের বিষয় জানো। আচ্ছা বিপ্লবের কি খবর? এটা হয়নি। হ্যাঁ এই দাও তো, কি দিনে একটা করে হাফ হয়েছে? কি কি ওই ওই হাতে কি ওটা? না না ওই, ওটা আমাকে গিফট দেবো না ব্যাগে ঢোকাবা? কোনটা? এ আচ্ছা এবার শোনো, না 5-এরটা না, 15-3 এবার কোশ্চেনে বলেছে কি ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা এই থাক, ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমত ওই লেখালেখিটা লিখে রাখতে হবে, এক্স ও এক্স ড্যাশ আছে না, যা আছে সেম লেখা, কোনো চেঞ্জ নেই, হয়ে গেল। সেম লেখা সেম। ও আচ্ছা আগের দুটো তো ওই দুটো লিখতে হবে না, না ও না 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 না, লেখচিত্র আঁকছো মনে লিখতে হবে, ঠিক লেখচিত্র আঁকছো মনে লিখতে হতো। আচ্ছা 100, এই ব্যাগটা কার গো? তুমি এত এগিয়ে বসছো কেন? এটা দিয়ে এখানে চলে যাও। এই তুমি বেজো, ওই গোড়ার সামনে ডেকে বসো।
গড়াইয়ের ওই সামনেটা গিয়ে বসো। নাহলে নাহলে তুমি একটা কাজ করতে পারো, হ্যাঁ ওদিকে রাখো তাও হবে। নন্দিতার পেছনে গিয়ে বসলে হতো। এবার হোলিতে ফেল করবো বলে রং মেখে কেঁদে নিও। হ্যাঁ পরীক্ষায় ফেল করবো বলে রং মেখে কেঁদে নিও, কেউ দেখতে পারবে না। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? হ্যাঁ 1/2 গুণ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে শুনে নাও ত্রিভুজের একটা অঙ্ক তোমাদের করেছিলাম না, যেমন হচ্ছে ওই 10-এর অঙ্কটা 11-এর অঙ্কটা ছিল না, লেখালেখি একদম ওটা ওগুলোর মতো সেম হবে, কোনো পরিবর্তন নেই। ত্রিভুজের নাম দিয়ে পরিষ্কার করে লিখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে। কি হয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, বলো তুমি করে আনোনি? মেলেনি, ঠিক করে করবো আরেকবার, হ্যাঁ করে মেলাবো। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 1/2। আচ্ছা 1/2। আচ্ছা এখানে 90, আমি যে এখানে দাও, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 90 ডিগ্রি, শ্রাবণী বলবো, এই যে ত্রিভুজ তৈরি হয়েছে এর 90 ডিগ্রি কোন বিন্দুতে তৈরি হয়েছে? 90 ডিগ্রি কোন বিন্দুতে তৈরি হয়েছে? দেখে বুঝতে পারছো তো? স্নেহা বলো, এ বিন্দুতে 90 ডিগ্রি কি তৈরি হয়েছে? 90 ডিগ্রি মানে বোঝো তো, সোজা দাঁড়িয়ে থাকে। এ বিন্দুতে কি হয়েছে? আমার দিকে না, এদিকে। এ বিন্দুতে কি দাঁড়িয়ে আছে কিনা দেখো, নেই। বি বিন্দুতে, বি বিন্দুতে নেই। এই যে এই যে দুটো রেখা আছে, এই দুটো রেখা কি মনে হচ্ছে কি এটার উপর এটা দাঁড়িয়ে আছে? নেই, তাহলে একমাত্র হচ্ছে ও বিন্দুতে। ও বিন্দুতে দেখো রেখাটা একটা দাঁড়িয়ে আছে আর একটা শুয়ে আছে, তাহলে মাঝের কোণ 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে হচ্ছে ও এ বাহু হচ্ছে আমাদের ভূমি আর ও বি বাহু হচ্ছে আমাদের লম্ব। তাহলে ও ও থেকে এ বিন্দু দূরত্ব কত? ও থেকে এ বিন্দু দূরত্ব কত একক? 4 একক। ঘর কোনো 4 একক, তাহলে 4 গুণ ও থেকে বি বিন্দু দূরত্ব কত? 3 একক, তাহলে 3, 2 দিয়ে 4 কাটো, 2, 3 দুগুণে 6 বর্গ একক, 6 বর্গ একক। গড়াই করেছো এটা? কোনটা? 5-এরটা? ও দেখা লাগবে না, এমনি করে দেবো, ওটা মুখস্থ আছে। বাড়ি গিয়ে আচ্ছা এই কঙ্কনার ছবিটা দেখি, এইটা কঙ্কনা তো আগে শুনে নাকি বাড়িতে রিয়ার সঙ্গে ফোন ধরে নাচছিল, আমি তো তাই শুনলাম, ছুটি শুনে। না না, এ নাকি একে ফোন করেছে, দিয়ে ফোন করে খুব আনন্দে ছিল দুজনা, ছুটি ছিল বলে। কঙ্কনার মিলেছে তো? আচ্ছা কঙ্কনা শোনো, তোমার কিন্তু ছবিটা মিলেছে, তা বিন্দুগুলো কে বসাবে? যেখানে যেখানে ছেদ করেছে, এক্স এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে একটা বিন্দু বসাতে হবে। স্থানাঙ্ক কত? 4,0। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার একটা বিন্দু বসাতে হবে, যে 0,3। তাই তো হয়ে গেল, ছবি ঠিকই আছে। এই যে
এটা তো গল্প জুড়ে দেয় শুধু। এই দেব, ওটো তো, ওটো 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 ওটো। বিট্টুর পাশে গিয়ে বসো, এই বিপ্লবের পাশে গিয়ে বসো। ওখানে হেলান দেওয়ার জায়গা আছে, ওই পেছনে হেলান দাও। যাও যাও যাও। না আমি চাই না, তুমি ওঠো। শুধু বকর বকর করবে বসে বসে। আচ্ছা, 15 ভি, 15 ভি। হ্যাঁ হ্যাঁ, 4টা আগে দিন করে দিয়েছি। কল প্রতিরোধ কিছু একটা আছে ওই জন্য। আচ্ছা, এই যে এই যে এই যে এত কথার কিছু নেই। দেব। পনেরোর ভি এর অঙ্কটা গ্রাফ এঁকে এনেছো যারা, 15 ভি এর অঙ্কটা গ্রাফ যারা এঁকে এনেছো, ভিএস স্থানাঙ্ক পয়েন্ট দিয়েছিলাম না আমি? কি বলো? এই আচ্ছা, শোনো শোনো শোনো, চাঁদা বার করে তোমাদের যে কোশ্চেনে দেখো বলেছে যে ওই লেখচিত্রটা এক্স অক্ষের, যে কথা না, কোশ্চেনে বলেছে যে লেখচিত্রটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ তৈরি করেছে, তাই না? তাহলে এখানে মূল বিন্দুতে চাঁদা বসাও, চাঁদা বসিয়ে দেখো যে এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে। মূল বিন্দুতে চাঁদা বসাও, দিয়ে এক্স অক্ষের সাপেক্ষে দেখো, মেপে দেখো কত ডিগ্রি কোণ হয়েছে। চাঁদা কোথায় তোমার, মেপেছো? ঠিক আছে। উত্তর এই যে দেখো দেখো, এই যে চাঁদা নিয়ে ও বিন্দুতে বসাও, দিয়ে এক্স অক্ষের ডান দিক মানে ধনাত্মক দিকের সঙ্গে এই রেখাটা কত ডিগ্রি কোণ করেছে দেখো। আমারটা তো আমারটা ভুল এসছে, হাতে গেছি বলে 45 হবে, 45ই হবে হয়েছে। আচ্ছা, কেন 45 আমি একটু বলি, শোনো। দেখবা যে তোমাদের খাতাতে দেখো ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এইভাবে আছে না, আছে। দেখবা যে রেখাটা এই কোণা থেকে এই কোণায় গেছে, গেছে। দেখো এই কোণটা কত ডিগ্রি ছিল, পুরোটা 90 ডিগ্রি। তাহলে এই কোণা থেকে এই কোণে গেছে মানে পুরো স্ট্রেট গেছে।
সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এইদিকে উপরেরটাও 45, নিচেরটাও 45, আমাদের নিচেরটা শুধু লাগবে, তাহলে ভুল। হ্যাঁ আচ্ছা, আসলে এগুলো মাপার প্রয়োজনে গ্রাফ দেখি বোঝে। হয়ে গেল। এবার আসবো স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়। বার করো পেজ নাম্বার, কোষে দেখি পেজ নাম্বার 45। কি ওই একই রকম যা লেখা আছে লিখবো। পেজ নাম্বার 45, কোষে দেখি 4। লেখা যা আছে পুরো সেম হবে। হ্যাঁ বলো, ফেল করবো কেন? তা বললে হয়? এরা তো উটো বাটা করছে কেন? আচ্ছা নাও তোমাদের উপপাদ্য করি। হ্যাঁ উপপাদ্যটা করে যেতে হবে তো, উপপাদ্য বার করো। উপপাদ্য কোনটা হবে আগে করে নাও। উপপাদ্য তোমাদের হচ্ছে অধ্যায় 6 সামান্তরিকের ধর্ম থেকে উপপাদ্য আসবে দুটো, তার মধ্যে করতে হবে একটা। আচ্ছা তোমাদের কোনটা কোনটা বলেছে? প্রয়োগের কোনো 15 আচ্ছা তিনটেই আছে তোমাদের। এই ছেলেদের স্কুলে কোনটা কোনটা বলেছে? উপপাদ্য ছেলেদের স্কুলে কোনটা কোনটা বলেছে জানো না? কোনটা কোনটা বলেছে গো? আচ্ছা 14, 16, 18 তুমি বলছো। আচ্ছা তোমাদের কোনটা কোনটা দিয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 15, 17, 18। তাহলে 14, 15, 16, 17, 18। এই শোনো, ছেলেদের কোনটা কোনটা বলেছে বয়সে? তাহলে আমি যেগুলো বলছি সেগুলো করে যাবো। আচ্ছা মেয়েদের 15, হ্যাঁ করে দেবো। আচ্ছা আমরা 15 থেকে শুরু করব। 15 থেকে শুরু করো। এই শোনো যেগুলো শোনো তোমাদের দুটো আসবে। ওরে বাবা শোনো, শুনে নাও, তোমাদের দুটো আসবে, তার মধ্যে যেগুলো ছোট আছে সেগুলো আগে করে নাও, বড়গুলো পরে করবা। না না আচ্ছা আমি কোনটা কোনটা বলেছি গো? সব বলে দিয়েছি, তাহলে আর কি হলো। আচ্ছা 15 থেকে শুরু করি। 15 লেখালেখি বইয়ে যা আছে পুরো সেম টু সেম করবো।
কোনো পার্থক্য নেই না। পেজ নাম্বার 77। ভালো হয়েছে কি আর দুদিন পরে দিতে পারি না বুধবারে দিতাম জমাটা জমা বুধবারে তাহলে করি তোরা কাল কি করছিস কালটা ভুলে গেল ও আমরা আইছো তোরা করে দিয়েছিস করে দিই আমার ঘরটা হাত পে সাজি দিয়ে বিশুরা আমরা দেখে যাবো আমরা যদি চল আমরা সেকেন্ড বেঞ্চে আমরা সেকেন্ড বেঞ্চে আচ্ছা কোশ্চেন উপপাদ্যে কোশ্চেনে দিয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এর মানে সামান্তরিক ABCD হয়ে গেছে, এর কর্ণ কি কি আছে? A থেকে C একটা কর্ণ, B থেকে D একটা কর্ণ হয়ে গেছে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে ধরো AC একটা কর্ণ, তো কোন বিন্দুতে ছেদ করেছে? O বিন্দুতে। তার মানে B থেকে O এর যা দূরত্ব, O থেকে D এর তাই দূরত্ব। একইভাবে A থেকে O এর যা দূরত্ব, O থেকে C এর তাই দূরত্ব হয়ে গেছে। তাহলে প্রদত্ততে এটাই থাকবে, কি থাকবে? যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? যে ABCD একটা সামান্তরিক যার কর্ণদ্বয় AC এবং BD পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? O বিন্দুতে ছেদ করেছে। প্রদত্তর পরে কোন অংশ থাকে? প্রদত্তর পরে প্রামাণ্য ফার্স্টেই প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য, ঠিকই বলেছো, ঠিক আছে। এখানে অঙ্কন বলে বলতে কিছু নেই যত সম্ভব, ঠিক আছে। প্রামাণ্য, আচ্ছা প্রামাণ্য কি বলেছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় কি কি আছে? AC আর BD। যখন এরা সমদ্বিখণ্ডিত হবে, তার মানে A থেকে O এর যা দূরত্ব, মানে AO সমান সমান OC সমান সমান OC। একইভাবে B থেকে O বিন্দু মানে BO সমান সমান OD। এর অর্থ হচ্ছে AC বাহুকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে AO আর OC, এরা দুটোই সমান। একইভাবে BD বাহুকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে BO আর একটা হচ্ছে OD হয়ে গেছে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এরপরে থাকবো প্রমাণে। রিয়া, নন্দিতা, কঙ্কনা পিছিয়ে বসো। অনেক বেচো, অনেক জায়গা আছে, বেচো বেচো বেচো, বহুত জায়গা বেচো। আচ্ছা এই শোনো শোনো, এটা প্রামাণ্য। আচ্ছা এবার কোশ্চেনে প্রমাণ দিয়েছে কি গো? হ্যাঁ তুমি ওখানে বসো, ঠিক আছে বসো। আচ্ছা এবার যে প্রমাণে, প্রমাণ দেখো যে এখানে যদি সামান্তরিক থাকে, সামান্তরিকে একটা যে কোনো যদি কর্ণ ধরে নাও, দেখবে যে মোট দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। কি কি? প্রথমত BCD আর এটা হচ্ছে BAD হয়ে গেছে। কিন্তু যেহেতু AC কর্ণ তাকে ছেদ করেছে, তাহলে আবার দেখো টোটাল ত্রিভুজ কটা হয়েছে?
কটা হয়েছে? চারটে ত্রিভুজ তৈরি হয়েছে। তার মধ্যে ত্রিভুজ এ ও ডি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও ডি একটা ত্রিভুজ, এবং বিওসি, বি ও সি, তাহলে উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি এর মধ্যে কতগুলো সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? দেখো ত্রিভুজ বিওসির যে কোণ অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি কোনটা আছে না, এই কোণ। আচ্ছা অ্যাঙ্গেল সিএডি, এখানে একটা জেড তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো? বলে বলো। বি, আচ্ছা ত্রিভুজটা বিওসি, অ্যাঙ্গেলটা বিসিও বা ওসিবি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করে দেখো অ্যাঙ্গেল বিসিও মানে এই অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল ও এডি বা সিএডি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হবে? পরস্পর সর্বসম বা সমান, পরস্পর কি হবে? সমান। আচ্ছা তার মানে হচ্ছে অ্যাঙ্গেল ও এডি, অ্যাঙ্গেল ও এডি, অ্যাঙ্গেল ও সিডি এরা পরস্পর একান্তর কোণ, এর পরস্পর একান্তর কোণ। মাথায় ঢুকবে তখন এরা বলে একান্তর কোণ কাকে বলে, কাকে বলে ভুলে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা শুনে নাও, শুনে নাও বিষয়টা হচ্ছে এই দুটো রেখা, এর নাম দি এক্স ওয়াই ওয়াই জেড, রেখা থাকলো এ, হয়েছে। এক্স ওয়াই একটা সরল রেখা, এ জেড একটা সরল রেখা, এদেরকে ছেদ করেছে মনে করো এই যে মাঝখান থেকে আছে এই একটা রেখা ছেদ করেছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন যেখানে যে জেড মতো তৈরি হলো না, এই জেড এর মাথার দুপাশের এই কোণ দুটো সমান হয়, এরকম কোণকে কি বলা হয়? একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ। তোমাদের এই বছরে বেশিরভাগ উপপাদ্যের মধ্যে এই জেডটাকে খুঁজতে হবে, বুঝতে পেরেছো? কি কি কি? হ্যাঁ জেড জেড এরকম থাকতে পারে, তাহলে এই কোণ এই কোণ সোজা, সোজা হবে না, সামান্তরিক একে তোমাকে করতে হবে। আচ্ছা শুনে নাও, প্রথম ক্ষেত্রে কি বলবা? প্রথমে বলেছে ত্রিভুজ এ ও ডি মানে উপরের ত্রিভুজটা, এবং ত্রিভুজ বিওসি মানে নিচের ত্রিভুজটা, দুটো ত্রিভুজ আছে। এই ত্রিভুজ দুটোর মধ্যে অ্যাঙ্গেল বি সি এ, অ্যাঙ্গেল বি সি এ মানে এই পুরো অ্যাঙ্গেলটা, মানে এই পুরো অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বিসিএ এবং অ্যাঙ্গেল সিএডি, অ্যাঙ্গেল সিএডি মানে এই অ্যাঙ্গেলটা, হয়ে গেছে। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সর্বসম, দুটো অ্যাঙ্গেল কি সর্বসম, তাই অ্যাঙ্গেল ও এডি মানে এবার সি থেকে আর ধরছে না, ও থেকে হচ্ছে ও এডি মানে ত্রিভুজের ক্ষেত্রে ও এ ডি, এবং অ্যাঙ্গেল বিসিও, অ্যাঙ্গেল বিসিও এরা পরস্পর একান্তর কোণ। ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর কোনো সমস্যা নেই। আচ্ছা অ্যাঙ্গেল বি সি এ এবং অ্যাঙ্গেল বি সি এ এবং অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি এর মাঝখানে এডি আর বিসি কি বলতো? সমান্তরাল রেখা, কারণ কি সামান্তরিকের চারটে বাহু পরস্পর কেমন হয়? সমান্তরাল, মানে উপরের বাহুটা নিচের বাহুটা কি হয়? সমান্তরাল। এই দুটো বাহু কি হয়? পরস্পর সমান্তরাল। যেহেতু এই দুটো বাহু সমান্তরাল সেহেতু এই দুটো কোণও কি হবে? সমান্তরাল, সমান হবে। কি হবে? সমান হবে। তাহলে এইটা আমরা কার কথা থেকে বললাম? এইটা খেয়াল করতে হবে, আমরা হিসাব করেছি বি সি এ মানে কি আমরা ত্রিভুজের সাপেক্ষে হিসাব করেছি না সামান্তরিকের সাপেক্ষে? পুরোটা হিসাব করেছি না, কোন পুরোটা? ত্রিভুজের ক্ষেত্রে তো এ থেকে ও পর্যন্তই ছিল বা ও থেকে সি পর্যন্ত ছিল, পুরোটা হিসাব করেছি কার জন্য?
সামান্তরিকের জন্য, ঠিক আছে। তাই সামান্তরিক যেহেতু এডি আর বিসি এই দুটো বাহু সমান্তরাল, সেহেতু অ্যাঙ্গেল বিসি এ আর অ্যাঙ্গেল সি এ ডি এই দুটো কোণ কি হবে? সমান। এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা কোণটা যদি সমান হয়, তার মানে এখান থেকে যদি আমি এ সি বাহু থেকে যদি ওসি বাদ দিয়েও দিই, তাহলে অ্যাঙ্গেলটা কি পরিবর্তন হলো? পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলবো তখন ও এ ডি, তখন কি বলবো? অ্যাঙ্গেল ও এ ডি। এখানে লিখবো একান্তর, কি লিখবো? একান্তর অ্যাঙ্গেল ও সি বি, অ্যাঙ্গেল ও সি। আচ্ছা বই কি বিসিও আছে না কি আছে? ও সি বি আছে। হয়ে গেল। আচ্ছা আমরা ত্রিভুজ দুটোকে আচ্ছা এবার একটা কথা বলো তো, যদি সামান্তরিক হয় পরিতা, তাহলে এডি বাহুর যা দৈর্ঘ্য হবে বিসি বাহুর একই দৈর্ঘ্য না আলাদা হবে? একই হবে। তাহলে এখানে এডি সমান সমান বিসি, দুটো হয়ে গেল। 3 নাম্বার তাহলে বাকি থাকলো কে? দেখো আমরা বিসি আর এডি কে সমান বলে দিয়েছি, আমরা এই অ্যাঙ্গেলটাকে সমান বলে দিয়েছি, হয়েছে। তাহলে বাকি থাকলো কি? এই অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আমরা এবার উল্টো জেড হিসাব করি। দেখো আগের বার এই জেডটা হিসাব করেছিলাম, এবার উল্টো জেড হিসাব করো, এই জেডটা হিসাব করো, এবার এই জেডটা হিসাব করো। ছবিটা এত নোংরা হয়ে গেছে না? এই যে প্রথম ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান ছিল বলে দিয়েছি। এবার আমরা প্রমাণ করব কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। কি করে? দেখো এ বি বাহু আর সিডি বাহু পরস্পর কেমন? সমান্তরাল। হচ্ছে এডি বাহু আর বিসি বাহু, এডি বাহু এডি না এ বি বাহু আর সিডি বাহু, এ বি বাহু আর সিডি বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে অ্যাঙ্গেল সি বি ডি মানে এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল এ সি বি ডি, কোনটা বলো? প্রথম ক্ষেত্রে আমরা আচ্ছা এটাকে না এভাবে না করলে আরেকটু সুবিধা হবে। আচ্ছা আরেকটা জিনিস পাওয়া গেছে এখানে, দেখো তো আমরা এই অ্যাঙ্গেলটাকে সমান বলতে পারবো কিনা? এই যে উপরের অ্যাঙ্গেলটা আর নিচের অ্যাঙ্গেলটাকে কি সমান বলা যাবে সামান্তরিকের ক্ষেত্রে? তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে কি লিখতে পারবো? অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান অ্যাঙ্গেল বি ও সি, হয়েছে। প্রশ্ন হচ্ছে এই তিনটে জিনিসকে আমরা কেন সমান প্রমাণিত করলাম? কারণ আমাকে দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। ত্রিভুজের সর্বসমতার কটা শর্ত ছিল? চারটে। তিনটে বলো। এ এস 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 এ এস আর এটা হচ্ছে আর এইচ এস, হয়ে গেছে। তাহলে 4 নাম্বারটা ছিল তুমি দেখতে পাওনি, আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না এই যে চিল্লাও কেন? তা বিষয়টা হচ্ছে যে শুনে না, এই রে গুন গুন করতে কেন শুরু করে বুঝতে পারি না তো, গলা ভেঙে গেল চিল্লাতে তারপরে থামে না। না আওয়াজ একটু কমেছে। কোথায় যাবো গো? না অবশ্যই। যাতে মশা না আসে, অবশ্যই। বলো বলো। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে প্রমাণ, ঠিক আছে। আরেকবার বলছি প্রমাণটা, বসে দেখলে হবে না, শুনতে হবে প্রমাণ। প্রথমত এই শোনো, সামান্তরিক কাকে বলে আগে শুনি, কাউ যদি মনে থাকে শুনি আগে।
যে চতুর্ভুজের পরস্পর দুটি কোণ মানে পরস্পর বাহু দুটি সমান্তরাল হয় তাকেই সমান্তরাল বলে। হ্যাঁ না, পরস্পর না, বিপরীত। যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাদের বলা হয় সামান্তরিক। হয়ে গেছে। সামান্তরিকের ক্ষেত্রে এডি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান হয়, একইভাবে এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয় না। হয়ে গেছে। আচ্ছা, তাহলে সামান্তরিক আঁকা হয়ে গেছে। প্রমাণে প্রথম থেকে আসি। প্রদত্ত, কি প্রদত্ত দেওয়া আছে? সামান্তরিক লিখবা এইভাবে, প্রদত্ত বলে কি লিখবা? সামান্তরিক এ বি সি ডি, যার এসি এবং বিডি কর্ণকে কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত যেমন এর আমি এখন লিখছি না তো কিছু, প্রমাণটা লিখবো একবারে। প্রদত্তর পরে কি থাকবে? প্রামাণ্য। প্রমাণ করতে কি হবে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় কোনটা কোনটা? এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে ও বিন্দুতে ছেদ হয়েছে, তাহলে এসি কটা ভাগে ভাগ হলো? এ ও আর ও সি। একইভাবে বিডি কটা ভাগে ভাগ হলো? দুটো, বিও আর ওডি। হয়ে গেল। আচ্ছা, আমি এবার প্রমাণ করব কি এই বাহুটা সমান, এই বাহুটা সমান। হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আমরা বলবো যে এই উপর নিচে দুটো ত্রিভুজ হয়েছে না, ত্রিভুজ এ ও ডি, কি বলবো? ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে সবার প্রথমে অ্যাঙ্গেল বি সি এ, আচ্ছা এখানে বি সি এ, ছবিটা নীলকাতে করবো না। তোমরা যে গুনগুন করছো, আরে বসবে সব বসিয়ে দেবো। দেখা নিয়ে কথা শুনে নাও, ত্রিভুজ এ ও ডি মানে উপরের ত্রিভুজটা এবং ত্রিভুজ বি ও সি মানে নিচের ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়। পরিষ্কার। সর্বসমতার শর্ত কটা আছে? তিনটে। এস এস এস, এ এস এ, বা এটাকে এ এস ও বলা হয়, আর এটা আছে এস এ এস। হয়ে গেছে। এই তিনটে শর্তের মধ্যে একটা দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, আর একটা আর এইচ এস আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে কোনো ত্রিভুজ সমকোণী নয়। আচ্ছা, সবার প্রথমে আমরা এইটাই বলবো যে অ্যাঙ্গেল বি সি এ, অ্যাঙ্গেল বি সি এ মানে এই অ্যাঙ্গেলটা, কমা অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে। কি হবে? সমান হবে। প্রশ্ন হচ্ছে কেন সমান হবে? কারণ এডি এবং বিসি কি? সমান্তরাল। হয়ে গেল। আচ্ছা, এই কারণে অ্যাঙ্গেল ও এ ডি, অ্যাঙ্গেল ও এ ডি এবং অ্যাঙ্গেল বি সি ও, অ্যাঙ্গেল বি সি ও পরস্পর সমান হবে। হয়েছে। কারণ কি? না, বিষয়টা হচ্ছে দেখো, এই শোনো, কারণটা হচ্ছে এইখানে যদি অ্যাঙ্গেল বিসিএ এবং অ্যাঙ্গেল সিএডি সমান হয় তাহলে এইখান থেকে তো স্প্লিট হয়েছে না, তাহলে ও এডি আর ও সিবি সমানই হবে। হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড, এই যে দুটো ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা মানে অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি সমান হবে। কারণ হচ্ছে এরা পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পরের বিপ্রতীপ কোণ। আচ্ছা, সঞ্জয় বিপ্রতীপ কোণ কাকে বলে? এবার এইগুলো ভুলে গেলে মুখস্থ করতে হবে, এখন কিছু করার নেই। আজ এটা মনে করে দিই, বিপ্রতীপের বাংলা হচ্ছে বিপরীত। শুনে নাও,
বিপরীত মানে হচ্ছে বিপরীত। উপপাদ্যটা দেবে অর্থাৎ মানে তো এইটা ভালো করে জানো না এটা লিখলে হবে না না না, এই যে বিপরীত মানে হচ্ছে বিপরীত, মানে দেখো এই কোণটার বিপরীতে এই কোণটা আছে, তাই এদের বিপরীত কোণ বলা হয়। হলো? আচ্ছা, এরপরে লাস্ট ভালো করে দেখো তো, আমরা কোন কটা জিনিসকে সমান করেছি? এই যে প্রথমেরটা কি অ্যাঙ্গেল না বাহু, অ্যাঙ্গেল না সাইড? এটা অ্যাঙ্গেল, তাহলে প্রথমত একটা অ্যাঙ্গেলকে আমরা প্রমাণ করেছি। 2 নাম্বার, দ্বিতীয়টাও অ্যাঙ্গেল, তাহলে আরেকটা অ্যাঙ্গেল প্রমাণ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কে? সাইড, একটা সাইড প্রমাণ করতে হবে। সাইড হচ্ছে নিচেরটা আর উপরেরটা। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তার মানে কি এডি আর বিসি কি হবে? সমান হবে। এডি আর বিসি কি হবে? সমান হবে। তাহলে যে কোনো দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল এবং একটা বাহু যদি মিলে যায়, ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো? সর্বসম। হয়ে গেছে। তা যদি সর্বসম হয়, সর্বসম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো কি হবে? সর্বসম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। মানে তোমার হাতে মনে করো 5 গ্রামের একটা লাড্ডু আছে, পাশে বলা হলো যে এই লাড্ডুটা বাঁ হাতে লাড্ডুর সঙ্গে সমান, তাহলে 5 গ্রামই তো হবে। লাড্ডু কিছু না, এদিকে আছে। আচ্ছা, এই ওই ওরে বাবা রে, বাইরে তো অন্য দুনিয়া চলছে। হ্যাঁ, বাড়ি চলে যেতে পারো। আসছি। হ্যাঁ, ওটাই তো বলছি যে সর্বসম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো কি হয়? সর্বসম, এই দাঁত বের করে লাভ হবে না। সর্বসম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো কেমন হয়? সমান হয়। আচ্ছা, এই জন্য শুনে না, আরে আরে বাবা, আমি জানি এগুলো কিছু পুরনি ভুলে গেছো, তাই মনে করে যেন শুনবা তো অন্তত কিছুক্ষণ। এই কঙ্কনা বারবার গল্প জুড়ে দিচ্ছে, তুমি ওই দিয়ে হেলান দিয়ে বসছো, তাহলে বকবো না। পরের দিন শুনে না, পরের দিন শুনে নাও, আমি বলে দিচ্ছি, পরের দিন থেকে এই 3 জনের জন্য এক জায়গায় না বসে, মাঝখানে অন্য লোকদের নিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, এইটুকুনি প্রমাণ হওয়ার পর আমাদের প্রমাণ শেষ। যখন দুটো ত্রিভুজ সমান হয়ে গেল, তখন আমরা এই একটা কথাই বলবো যে তাহলে দুটো ত্রিভুজ যেহেতু সমান, তাহলে ওএ বাহু এবং ওসি বাহু কি হবে? সমান হবে। তাহলে ওএ সমান সমান ওসি একটা, আর 2 নাম্বার এই বাহুটা বিও সমান সমান ওডি, অতএব প্রমাণিত। আরে এও আর ও একই জিনিস, বই যেটা লেখা আছে লিখে দেবো, আমি তো মুখে মুখে বলে দিলাম, তাই না? কি গো, কি হয়েছে? কিছু বলবা না? কামড়া, মশা কামড়া। আচ্ছা আচ্ছা, বলো বলো। আচ্ছা আচ্ছা, এও আর ওসি একই জিনিস। ও আচ্ছা, তুমি বলতে চাই যে এখানে আমি এও লিখেছি, এখানে ও এ লিখেছি, বইয়ে একই জিনিস, একই জিনিস। আমরা এই অঙ্কের ক্ষেত্রে এও আর ওসি একই জিনিস। এও সমান সমান ওসি মানে কি? ওসি আর এ একই জিনিস হলো, বুঝলাম? এবার কি গল্প কি বুঝতে পারছো না? এবার কেউ শুনতে পাচ্ছে যখন আমরা তিনটে কথা বলি তখন সবাই শুনতে পাবে। অঙ্কের বাড়ি কাজ লেখো। আমি দুটো কথা বলতে চাই, শুনে নেবা। বাড়ি থেকে
এখানে লেখাটা সবার প্রথমে দেখো, বইতে যে স্ট্রাকচারে লেখা আছে, প্রথমে শুনে নাও, প্রথমে কোশ্চেনটা লিখবা, হেডিং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, হয়ে গেল। কোশ্চেনে তোমাকে উপপাদ্যের ক্ষেত্রে দুটো জিনিস মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে হেডিং, 2 নম্বর হচ্ছে ছবি। হলো, হেডিং আছে মুখস্থ হয়ে গেল, তারপরে বাকি জিনিস তুমি ছবি দেখেই করতে পারবা। ঠিক আছে, 2-3 বার নিজে নিজে করো, আশা করি আস্তে আস্তে বুঝতে পারবো। কারণ উপপাদ্যগুলো সম্পূর্ণ উপপাদ্য সেই তোমাদের সে যখন 7-এ পড়তে লিখেছিল যে উপপাদ্য কাকে বলে, বীজগণিত না, জ্যামিতির কোনো একটা স্বতঃসিদ্ধকে অনেকগুলো নিয়মের সাহায্যে প্রমাণ করা হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে উপপাদ্য। বুঝতে পারলাম? ওই নিয়মগুলো তোমাদের লিস্টও দিয়েছিলাম, ওখানে লেখা আছে, পড়ে নেবা, দিয়ে আর মাথাটা খারাপ করে নেবা, দরকার নেই তার থেকে। আচ্ছা দরকার নেই, ওই এস 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 এগুলো তো মনে আছে, ওইগুলো সবাইকে বেসিক জিনিস তুমি ছবি এঁকে করলেই বুঝতে পারবা, একটুখানি কাটতে হবে। কি ওটা 7-এ ছিল, 6-এ ছিল বোধহয়, এই 6-এ ছিল, ও ছিল কোনো ক্লাস একটা, আমি শুনতে পাইনি। এটা কি আছো? আচ্ছা খাতা তো টয়লেটে যাবা, আলো তো নেই, এ নাও। আচ্ছা শুনে নাও, এই যে টয়লেটেই যাও, একটুখানি দাঁড়াও, জল খেতে জাগুজি করতে যাও, শুনে নাও। উপপাদ্য তোমাদের পরীক্ষা আছে 4 মার্কে, আমি তোমাদের পরের দিন 8 মিনিটই টাইম দেবো, হয়ে গেল। 8 মিনিটের থেকে একটু বেশি টাইমও দেবো না। বাড়িতে যতক্ষণ না উপপাদ্য 8 মিনিটের মধ্যে সম্পূর্ণ, রাস্তায় মাস্তায় বার করতে পারবো না, ওসবের মধ্যে আমি নেই। কি মানে এমনি, আচ্ছা এটা আমার মুডের উপর নির্ভর করবে, আগে থেকে বললে পড়ে আসবে না কেউ। আচ্ছা, তার বিষয়টা হচ্ছে যে 8 মিনিটের মধ্যে বাড়িতে কিন্তু লিখা অভ্যাস করতে হবে যদি পাস করতে চাও। দেখো মাধ্যমিকের সময় আমি নিজেও এটা এই উপপাদ্য বুঝতে পারিনি, দেবং স্যার হালকা হালকা করে পড়ে দিয়েছিল, আমরাও হুলুলুল করে মুখস্থ করে পরীক্ষায় লিখে দিয়ে চলে এসেছিলাম, বিন্দু মাত্র কিছু বুঝতে পারিনি, হয়েছে টুকলি মুগলি না, দেবং স্যার কাছে বর্তমান দেনে। সুতরাং তোমরা বাড়িতে বই দেখে যা আছে ঝাড়া মুখস্থ করে লিখবা, কত মিনিটের মধ্যে? 8 মিনিট। এবার শোনো ভুলটা কোথায় করবা, চেষ্টা করবা 7 মিনিটে প্র্যাকটিস করা, ভুলটা তোমরা কোথায় করে আসবে একটু বলি। তোমরা বাড়িতে মুখস্থ করবা, খুব ভালো কথা, লিখবা, খুব ভালো কথা, কিন্তু যখন তুমি প্রমাণ করবা, আমি যেভাবে ছবি এঁকেছিলাম না, এরকম ছবিতে দাগ দিয়ে দিয়ে পড়বা, যে এই কোনটা বি সি ও, দাগ দাও, ঘষ পারবা, 4-5টা ছবি আঁকবা, না মুখস্থ করলে হবে না শুধু। এরপরে শুনুন, আর বাবা মুখস্থ করবে কিন্তু বুঝে, যে এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে এইটা সমান, তার মানে কি এইখান থেকে এইটুকুনি সমান, ওইটুকুনি সমান, তাহলে ওটা সমান, ওটা সমান, সব সমান, তাই বুঝে শুনে দাগিয়ে দাগিয়ে করবা, একটার জায়গায় 4টে ছবি আঁকবা, বুঝে করবা, নাহলে পরীক্ষার সময় কিন্তু মনে থাকবে না। পরীক্ষার সময় তুমি দুটো জিনিসই মনে রাখবা, একটা হচ্ছে হেডিং, 2 নম্বর হচ্ছে ছবি, হয়েছে, আর কিছু কিন্তু মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ ছবি দেখলে ও তো শিওর মনে পড়ে যাবে, বুঝতে পারলাম। দেখা যাক পরের দিন কে কে মুখস্থ করে আসো, তোমরা আসতে পারো, যাও যাও যাও। বাবা অত ভালোবাসে কি হবে, কি যে বলে অরিগেমি, ওল্ড যুগের মানুষ। এরা কি যুদ্ধ করতে গেলে ঘর মার কেঁপে উঠছে,
পাঁচশো টাকার নোট লাস্ট কবে দেখেছিলাম তাই মনে পড়ছে না। ও ও আচ্ছা 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 হ্যাঁ ও আচ্ছা জুয়া খেলি তাই না। কি জল খেয়ে দেখিছো না যুদ্ধ বাজে দেখিছো? ইচ্ছা বলছো কঙ্কনা, তৃষা, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা, পায়েল, কর, দেব, দীপ, এরপরে কে আছে? আদিত্য আসেনি, ঘোষ, গড়াই। আচ্ছা ঘোষের কি হলো গড়াই আজকে? বাহ বিপ্লব, স্নেহা, স্মিতা, চুমকি, পরমিতা সিং, বিট্টু, প্রিয়াঙ্কা, বিউটি। আচ্ছা আজকে স্কুলে গেছিলে কে কে? ছেলেদের মধ্যে। আচ্ছা টিফিনে ছুটি দিয়েছে কেন? স্যার আসেনি কেন গো? তুই জানো? তাই বাড়িতে মিস্ত্রি এসে ঘরের মধ্যে কাজ হচ্ছিল, মিস্ত্রি এসে 1.5 মাস পর কাজটা আগে করিয়ে নি। হ্যাঁ আরে গুটি আছে শোনো, মিস্ত্রি ওখানে উঠেছে পেছন দিক দিয়ে, পড়ে যাওয়ার ভয় ছিল 1 নাম্বার। 2 নাম্বার সব থেকে লেটেস্ট, এই পাশের বাড়ির মহিলা বলছে জানলায় নেট লাগাচ্ছ, এটাই শেষ জানলা, নাম দেখিয়ে পড়ে মরে যাওয়া। মিস্ত্রি হাত কাঁপছে মনে 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 করে নেট লাগাতে গিয়ে, বলেছে যে বলছে এই শেষ নেট লাগানো, এর থেকে নিচে নামবা, নাম দেখেই পড়ে মরে যাওয়া। ও বাবা ঝাড়টা কি না কি দেখেছে। ওটা ওখানে ছিল যে কি কি আমার লাঠি, ও যেগুলো নিয়ে গেছিল কাজ হয়েছে, ওদের কাজ হয়েছে। ও তোমার আর্ট পেপারে করে দেবে বলে নিয়ে গেল। আচ্ছা বলছি যে সুতো তো এমনি এমনি দিয়েছে, দুদিকে কি করলে এটা স্ট্রেট হয়ে যাচ্ছে? টানলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ টান কি জিনিস না বললে ভুল হবে। কেন দেবো গো? ও আচ্ছা এই যে সাধারণটা যদি বস্তুটা এর সঙ্গে সম্পূর্ণ ঝুলে না থাকে, অবাধে যদি ঝুলে না থাকে সুতো গুটিয়ে আছে,
কিন্তু যদি সম্পূর্ণরূপে ঝুলিয়ে দেওয়া হয় সুতো কেমন হচ্ছে? স্ট্রেট হয়ে যাচ্ছে না? দাও দাও দাও। এখন প্রশ্ন হচ্ছে যে সুতোটা স্ট্রেট হয়ে গেল কেন? মাধ্যাকর্ষণ শক্তি এই পেনটাকে নিচের দিকে টানছে, এর ফলে সুতোটা স্ট্রেট হয়ে গেল, তার মানে সুতোতে কিছু একটা বল প্রযুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সুতো কি ছিঁড়ে যাচ্ছে? তার মানে এইটার ওজন যদি 1 কেজি হয়, জাস্ট কেজি ধরে নিচ্ছি তাহলে সুবিধা হবে, ধরে নিতে বলেছি, তাহলে এটার ভর যদি 1 কেজি হয়, পৃথিবী একে কত বল দিয়ে টানছে? 9.8। তাহলে এর ওজন কত? 9.8 নিউটন। তাহলে প্রশ্ন হচ্ছে এই বস্তুটা নিচের দিকে 9.8 নিউটন বল দিয়ে নিচের দিকে যেতে চাই, কিন্তু এই সুতোটা একে আটকে রেখেছে। তার মানেটা কি? সুতো বলো। না না, বল প্রয়োগ বেশি করছে না, বিষয়টা হচ্ছে এই সুতোটা এখানে একে আটকে রাখতে গিয়ে ছিঁড়ে কি যাচ্ছে? যাচ্ছে না। তার মানে বস্তুটা নিচের দিকে 9.8 নিউটন বল দিয়ে টানলে সুতোটা এর বিপরীত দিকে ওই বলটা অনুভব করছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সুতো যে বল অনুভব করছে তাকে আমরা কি বলবো? টান। হয়েছে? তাহলে পেন কোন দিকে যেতে চাই? নিচের দিকে। তাহলে সুতো দ্বারা প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে। বিপরীত দিকে, নিচের দিকে তো নিচে চলে যেত। বুঝতে পেরেছো? এটা নিউটনের কোন সূত্র দিয়ে বিবেচিত হয়? তৃতীয় সূত্র দ্বারা বিবেচিত হয়। পেজ নাম্বার 37। পুরোটা হয়নি, টান থেকে হবে। আচ্ছা, এখানে কোশ্চেনে বলছে কি দুটি বস্তুর পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে যে কোনো মাধ্যমের মধ্যে সঞ্চালিত হয়ে বস্তু দুটিকে পরস্পরের কাছে আনতে চায় তাকে টান বলে। মানে বিষয়টা হচ্ছে কি, এই শোনো, এখানে যদি সুতোর জায়গায় কোনো একটা লোহার রড নিতাম, তাহলে রডও কি 9.8 নিউটন বল অনুভব করতো? করতো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে রডটাও তো পেনের সঙ্গে ঠেকে থাকতো, আমি হাত তো উপর থেকে ঝুলিয়ে দিতাম, তাহলে রড না, আমি তখন রড নিতাম ধরো দড়ির বদলে, ঠিক আছে? রড অনুভব করতো তো। তাহলে দুটো বস্তু এখানে কটা আছে? দুটো। একটা হচ্ছে যেটা ঝুলছে আর একটা যেটা ঝোলাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে হাত কোন দিকে বল প্রয়োগ করছে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। তাহলে হাত 9.8 নিউটন বল দ্বারা উপরের দিকে টেনে ধরে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে টান বলটা অনুভব করছে কি? এই সুতোর জায়গায় যদি আমি লোহার পাইপ দিতাম, লোহার পাইপ, বুঝতে পেরেছো? দড়ি টানাটানি হয়, খেলা দেখেছো না? এখন যদি দড়ি মানে পাটের সুতো দড়ির জায়গায় যদি কট সুতো দেয় বা না না মোটা বা লোহার যদি দড়ি দেয় বা লোহার পাইপে দিয়ে দিল, লোহার পাইপ আচ্ছা লোহার দড়ি দেখো নি? আচ্ছা লোহার দড়ি দেখো নি কোনোদিন? না না, তোমার সাইকেল আছে না? তোমার সাইকেলে হ্যান্ডেল সোজা না বাংলা সাইকেল? তাহলে বিষয়টা এসো না, তোমার সাইকেলে যে ব্রেক আছে না, ব্রেকের যে তার কি দিয়ে তৈরি? স্টিল দিয়ে তৈরি, মানে ধাতুর তত্ত্ব। তা ওটাই বলছি, তাহলে ধাতুর তৈরি যদি সে দড়ি হতো, তাহলে দড়ি কি অনুভব করতো? টান অনুভব করতো। যদি এখানে পাইপ দিতাম, পাইপ কি অনুভব করতো? টান। আচ্ছা, ওই নরম রবার্টের হ্যাঁ বলো। হ্যাঁ ইয়েস, বাংলা সাইকেল মানে যেগুলো মমতাদি দিয়েছে ওগুলো বাংলা সাইকেল। আমার পিসিও তো পিসি বলে, তাহলে কি বলবো? এই শোনো 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 শোনো, এই যে এই যে এই যে এই যে টুল আছে, টুলকে ঠেলছি, টুল ছুড়ে গেল, এই ঘটনার নাম কি? ধাক্কা দেওয়া। কোন জিনিসে বল প্রয়োগ করে তাকে যদি ঠেলে সরানো হয় তাই কি বলা হয়? ধাক্কা দেওয়া। এর উল্টো ঘটনা কি হবে? টুল এখানে আছে, টানা। ধন্যবাদ। আচ্ছা, এরপরে চলেছে সংঘর্ষ, মানে টুলটা এখানে আছে, ওখানে ওটা দাঁড়িয়ে আছে, জোরে ঠেলা মারলাম, ধাক্কা লেগে গেল, ওটাকে আমরা কি বলবো? সংঘর্ষ বা ধাক্কা। আচ্ছা এরপরে আছে, আচ্ছা এরপরে আসবো লম্ব বল, এরপরে আসবো লম্ব বল। আচ্ছা লম্ব বলটা ইম্পর্টেন্ট। লম্ব বল মানে লম্বালম্বি ভাবে যে বল ক্রিয়া করে। আচ্ছা ভালো করে দেখবা, অভিকর্ষের সাপেক্ষে ওদের কাজই জ্বালাতন করে, এই যে মানুষ হলো না ছেলেগুলো।
মানুষ হবে না, অমানুষ। এই শুনে নাও, এই যে ভূমির সাপেক্ষে, পেজ লাগবে না, না না থাক, ঠিক আছে। হ্যাঁ ওরকম, এই শোনো, ভূমির সাপেক্ষে এই সুতোটা ভালো করে শুনবা। আচ্ছা ভূমি যদি আমার ফোন হয় তাহলে দাঁড়া না, এই শোনো, ফোনের সাপেক্ষে এই সুতোটা কত ডিগ্রি কোণ করে থাকবে? 90 ডিগ্রি। তার মানে কি 19 ডিগ্রি। এখানে বলটা কত ডিগ্রি কোণে প্রযুক্ত হচ্ছে? 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি কোণ মানে লম্ব। যখন কোনো সরলরেখার উপরে অন্য কোনো সরলরেখা, আচ্ছা যখন কোনো সরলরেখাকে অন্য কোনো সরলরেখা 90 ডিগ্রি কোণে ছেদ করে, তখন সরলরেখা দুটোকে পরস্পরের কি বলা হয়? লম্ব বলা হয়, লম্ব বল না। এক্ষেত্রে যে বল প্রযুক্ত হচ্ছে, শোনো, এক্ষেত্রে সুতোতে যে বল অনুভূত হচ্ছে সেটা কি হবে? লম্ব বল। কোশ্চেন, আচ্ছা লেখা কি আছে দেখি। বলছে যে পরস্পর সংস্পর্শে থাকা টুকলি করে হবে না, পাস হবে না, পাস করতে পারবে না কারণ কমন কিছু আসবে না বিজ্ঞানে। মুখস্থ করছো? বিজ্ঞানে আসবে তো পড়বা নাকি তোমরা? তো গল্প করবা, পড়বা তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে একটি বস্তুর তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করা হলে অন্য বস্তুটি একই সরলরেখা বরাবর বিপরীত অভিমুখে তলের সঙ্গে লম্বভাবে প্রতিক্রিয়া বল করে, তাকে লম্ব প্রতিক্রিয়া বল বলা হয়। মানে বিষয়টা হচ্ছে যে তোমরা সানের উপরে বসে আছো, তো তোমরা প্রেসার দিচ্ছ কোন দিকে? ভূমির অভিমুখে, ভূপৃষ্ঠের অভিমুখে। ভূপৃষ্ঠের অভিমুখে কত ডিগ্রি কোণে তুমি প্রেসার দিচ্ছ? 90 ডিগ্রি। মানে এটা যদি আমাদের পাটাতন হয়, এই শোনো, এটা যদি আমাদের মানে একতলার ছাদ হয়, আমরা হিসাব মতো একতলার ছাদেই তো বসে আছি, তাই তো? তাহলে তোমরা এখানে যদি বসে থাকো, ধরো কোনো একটা পাথরই এখানে আছে, তাহলে পাথরটা ভূমিতে নিচের দিকে লম্বভাবে বল প্রয়োগ করবে না? হয়েছে। এর প্রতিক্রিয়া বলটা কেমন আছে? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে কত ডিগ্রি কোণ তৈরি করছে? তো এটাকে বলা হচ্ছে কি? লম্ব বল। ঠিক আছে। আরে পরীক্ষা হলে কি আমি রেখে দিচ্ছি। এবার চলেছে বলের ঘাত। এটা নতুন। কোন বস্তুর উপর একটি স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হলে, কোন বস্তুর উপরে স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হলে প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলেছে বলের ঘাত। মানে জিনিসটা এরকম। কি কি কার বইতে? আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট কোনো বই না থাকলে এই সমস্যাগুলো হয়। যাই হোক, আচ্ছা মনে করো কোনো একটা বস্তু আছে, এ বস্তু আছে, এ বস্তুর উপরে আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, 5 নিউটন বল প্রয়োগ করছি, হয়ে গেছে, মানে চেপে ধরে আছে বস্তুকে, হলো। এইটা বল প্রয়োগ করতে করতে মনে করো আমার 1 মিনিট টাইম হয়ে গেল, 1 মিনিট সময়। তাহলে 1 মিনিট সময় ধরে আমি এই বস্তুটার উপরে 5 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে বলের ঘাত কত হবে? বলের ঘাত হবে হচ্ছে প্রযুক্ত বল এবং সময়ের গুণফল, 5 নিউটন ইন্টু মিনিট, 5 নিউটন ইন্টু মিনিট। এবার চলে আসবো ঘাত বল। বৃহৎ মানের কোনো একটি বল একটি বস্তুর উপর ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করলে সেই বলকে ঘাত বল বলা হয়। যেমন বাড়িতে মা যখন রেগে ঠাস করে চড় মেরে দেয়, না এমন গায়ের সঙ্গে হাত তো লেগে থাকে না, ঠাস করে লাগে আর বেরিয়ে যায়, এটা হচ্ছে ঘাত বল। চরমেন এরকম ছোট যাই হোক, মায়ের তো এটা, তার মানে এই আচ্ছা যে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে পার্থক্য আছে। ঘাত বল মানে হচ্ছে এই যে 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 হয়েছে ঘাত বল মানে হচ্ছে যে বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর উপরে মুহূর্তের জন্য কাজ করে, এটাকে বলা হচ্ছে কি? ঘাত বল। যেমন আচ্ছা ঘাত বলের উদাহরণ কি হতে পারে? না না ওইসব না, একটু ভালো উদাহরণ দাও। হাত বল ক্রিকেট খেলা হয় না, আইপিএল হবে, ফুটবল
আজ আমি জানি না সব জানি না। তাহলে বিষয়টা হচ্ছে মনে করো বল যখন ছোড়া হলো, ক্রিকেটার মানে যে ব্যাট ধরে থাকে মারে আর বল চলে যায় না, মানে কি যে এখানে যে মানে ব্যাটটা তো জোরে চালালো, প্রচুর বলে লাগলো, বলটা বিপরীত আরো বল ভাল লাগছে না, ফুটবলে আসি। ফুটবল জায়গায় দাঁড়িয়ে আছে, কিক মারা হলো, তাহলে কি পায়ে প্রচুর পরিমাণ বল নিয়ে আমরা ফুটবলটাকে কিক মারলাম, তাই তো? তাহলে এক্ষেত্রে হিসাবটা কিসে দাঁড়াবে? ঘাত বলে দেবে না বলের ঘাতে দাঁড়াবে? ঘাত বল, মুহূর্তের জন্য হলে সেটা ঘাত বল। আর কোনো নির্দিষ্ট পরিমাণ বল নির্দিষ্ট সময়ের জন্য ক্রিয়াশীল হলে বলের পরিমাণ এবং সময়ের পরিমাণের গুণফলকে আমরা কি বলবো? বলের ঘাত। আমরা সত্যি সত্যি মানছি, চিন্তা করো না। আচ্ছা, সাইকেলে কেরিয়ার কার আছে? কেরিয়ারের সাইকেলে। আচ্ছা, কখনো দুজন, এই কত চিল্লিও না, মুখে আওয়াজ করো না, কখনো দুজনকে নিয়ে চালিয়েছো? না, আমি দুজনের কথা বলছি। মনে করো সাইকেল চলছে, দুজন ব্যক্তি বসে আছে, হয়েছে, এখন রানিং এ মনে করো পেছনে যে কেরিয়ার বয় হট করে নেমে গেল, তাহলে প্রশ্ন যে সেই মুহূর্তে সাইকেলের গতি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায় না। প্রশ্ন যে কেন? আরেকবার বলছি, রিপিট করছি, রিপিট। মনে করো সাইকেলে দুটো ব্যক্তি আছে, একজন সাইকেল চালাচ্ছে আর একজন কেরিয়ারে বসে আছে, বসে যাচ্ছে। এখন মনে করো রানিং সাইকেল চলছে, সাইকেলের গতি কমেনি, এই মুহূর্তে যে কেরিয়ারে বসে আছে নেমে পড়লো, তাহলে সেক্ষেত্রে সাইকেলের গতি বাড়ে না কমে? উত্তর হচ্ছে বাড়ে। প্রশ্ন হচ্ছে কেন? শুনে নাও কেন। আচ্ছা, আমরা সাইকেলটাকে লাগবো না, আমরা ভরবেগ আলোচনা করছি। আচ্ছা, মনে করো একটা লরি আছে, এই শোনো, একটা লরির ওজন কত হতে পারে? 10 টন, মানে 1000 কেজি। আচ্ছা, আমি এটা কম হিসাব করি। আচ্ছা, এটা 1 টন হয়ে গেল, 10,000 কেজি। 10,000 আর ব্র্যাকেট কবে থেকে? আচ্ছা, কমা 10,000 কেজি। আচ্ছা, আরেকটা সাইকেলের উপরে মনে করো চালক বসে আছে, তাহলে সাইকেল যুক্ত চালকের ওজন কত হতে পারে? হাইয়েস্ট 100 কেজি। দেখো, আমার সাইকেল মনে করো 5 কিলো ওজন, যাই হোক খুব জোর, আমার 95 কিলো ওজন, তাহলে টোটাল 100 কিলো, 195। আরে এমনি বলছি, তুমি দেখো তো। এই শোনো, এখন এই যে শুনে নাও, এই যে না এত বকে তো বিষয়টা হচ্ছে যে যখন কোনো বস্তু, যে কোনো বস্তুর ভর থাকবে, হয়েছে, যখন ভরের সঙ্গে বস্তুকে ছুড়ে দেওয়া হয় তখন তার গতিবেগ থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বস্তু স্থির আছে তার বল বেশি না যে বস্তু গতিশীল তার বল বেশি? প্রশ্ন হচ্ছে এই বলটা বেশি হওয়ার কারণ কি? এই বলটা বেশি হওয়ার কারণ হচ্ছে ভর বেগ। বেশি হওয়ার কারণ ভর বেগ। বস্তুর ভর হচ্ছে m, বেগ হচ্ছে v, ভেলোসিটি, হচ্ছে। তাহলে 1000 কেজির 10,000 কেজি কোন একটা লরি মনে করো 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে এর হচ্ছে ভরবেগ কত হলো? 2 একে 2, এখানে 4টে শূন্য, এখানে একটা শূন্য, 5টে শূন্য, 2 লক্ষ কেজি। আচ্ছা, 2 লাখ কেজি মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গড়াই বাবু, মনে করো 100 কেজি ভরের সাইকেল আর কোনো ব্যক্তি 20 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এদের ভরবেগ কত হবে? 100 × 20, তাহলে হলো 2 একে 2, দুটোর আগে শূন্য, 3টে শূন্য, 2000 কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এবার বোঝো, তাই দুটো জিনিসই 20 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এখন মনে করো সামনে পাঁচিল চলে এসছে, কি বল? আচ্ছা, আমি মিটার পার সেকেন্ড হিসাব করেছি, হচ্ছে এসআইতে। আচ্ছা, এবার মনে করো সামনে পাঁচিল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে লরি যদি পাঁচিলে ধাক্কা মারে তাহলে পাঁচিল ভাঙবে না লরি ভাঙবে?
লরির পাঁচিলের গুড়ি যাবে, লরি কিচ্ছু হবে না। 2 নাম্বার স্ক্র্যাচ হতে পারে। 2 নাম্বার, যদি সাইকেল আলা ব্যক্তি ওই পাঁচিলে ধাক্কা মানে, ভাঙা পাঁচিলে না, ভালো পাঁচিলে যদি ধাক্কা মারে, তাহলে প্রশ্ন হচ্ছে পাঁচিল ভাঙবে না ওই লোকের সাইকেল ভাঙবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 2 ক্ষেত্রে 2 রকম কেন, দুজনার হতে পারে। হ্যাঁ, তাহলে বস্তুর মধ্যে বস্তুর ভর যত বেশি হয় এবং সেই বস্তু যদি গতিশীল হয়, তার গতিবেগের পরিমাণও না, তার ভর বেগের পরিমাণও কি হয়, বেশি হয়। হয়ে গেছে। আচ্ছা, ভর বেগের একক, এই যে ভর বেগের একক, তাহলে ভর বেগ মানে ভরের একক ইনটু বেগের একক। ভর বেগের একক কি হবে, ভরের একক ইনটু বেগের একক। আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। আচ্ছা বলো, দেব বিশেষ বলো। আচ্ছা এখানে আচ্ছা শোনো, এখানে 3টে বল একসঙ্গে ঠেকে আছে, এখানে 2টো বল একসঙ্গে ঠেকে আছে, বুঝছে? এখন এই দুটো বলকে, এই দুটো বল, আচ্ছা এই দুটো বল উঁচু হয়ে আছে, যদি ছেড়ে দেওয়া হয় ঠিক এসে এটার পেছনে ধাক্কা মারবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 3টে বল দাঁড়িয়ে আছে, 2টো বল একত্রে এসে যদি ধাক্কা মারে, তাহলে এখান থেকে কতগুলো বল সরবে, 2টো বল সরবে। কারণ এক্ষেত্রে কটা বল এসে ধাক্কা মেরেছে, তাই 2টো সরবে। কিন্তু প্রশ্ন যদি এখানে আমি একটা মারতাম, তাহলে একটাই সরতো। এ প্রশ্ন হচ্ছে এমন কেন হলো। ব্যাপারটা হচ্ছে, মনে করো যদি মনে করো এখান থেকে এদিকে আসার বেগ v হয় আর প্রত্যেকটা বস্তুর ভর m হয়, তাহলে দুটো বস্তুর ক্ষেত্রে m কটা, 2m, তাহলে 2m ইন্টু v, তাহলে ভর বেগ কত হলো, 2mv। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে এই ভরবেগের মানটা ছড়িয়ে পড়বে লাস্টে দুটো বস্তুর ক্ষেত্রে। দুটো বস্তুর ভরবেগটা ছড়িয়ে যাবে কোথায় ক্ষেত্রে, লাস্টে দুটো বস্তুর ক্ষেত্রে। এই ঘটনাকে বলা হচ্ছে বস্তু। আমি তো বলছি এই জিনিসই বলছি, আমি বলছি অনেক টাইম বিচার চলে গেছে। হ্যাঁ ঠিক বলেছো, অনেক টাইম হয়ে গেছে। তোরা চলছিস কারণ কি তোরা আচ্ছা দেখো বইতে টেক্সট বইয়ের পেজ নাম্বার 37। টেক্সট বইয়ের পেজ নাম্বার, বই আনোনি খাতা, জীবন বিজ্ঞান কি পরীক্ষা দিলে তাহলে আজকে? এই শোনো, টেক্সট বইয়ের পেজ নাম্বার 37 টান থেকে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত 41 পাতা শেষ পর্যন্ত 42 পাতায় অঙ্ক আছে। থিওরি পড়ে আছো আগে। খাতায় টান কাকে বলে থেকে এই অধ্যায়ের শেষ পর্যন্ত
কি কি আচ্ছা, তোমাদের কতগুলো জিনিস আমি একটু বলে রাখছি, শুনে নাও। আগামী দিনের তো চুপ করে থাকো না, 5টা মিনিট এত বকো কেন এত? বলো। কাকে বলবো? শোনো তাহলে তুমি। আগামী ক্লাসে অঙ্কে শুধুমাত্র একটা উপপাদ্য আছে, হয়েছে? যে কটা হাতে ক্লাস আছে সব কটা উপপাদ্য শুধুমাত্র কমপ্লিট হবে, অঙ্কের কোনো রিভিশন হবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি করবা তোমরা? অবশ্যই বাড়িতে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে আচ্ছা এইটুকুনি শিওর থাকো, সাজেশনের মধ্যে থেকেই কোশ্চেন আসবে। যতটা সিলেবাস শুনে নাও, যতটা সিলেবাস শেষ হয়েছে ততটা সিলেবাসে যে সাজেশন গুলো দেওয়া আছে সেইগুলোই প্র্যাকটিস করবা বাড়িতে, নিজের দায়িত্বে প্র্যাকটিস করে আমাকে দেখাবা। কোনো অঙ্কে যদি বেঁধে যাও বলবা, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? শুধুমাত্র এইটুকুনি ভাবনায় থাকবা না যে একটা উপপাদ্য আছে মানে তুমি একটা উপপাদ্যই পড়ে আসবা। নিজের দায়িত্বে অধ্যায় শুরু থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত টান কাকে বলে থেকে এই চ্যাপ্টারের শেষ, হ্যাঁ যেগুলো আছে সব। এই দেব বন্ধ করো।